অযোধ্যা বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। যে দুটি বিষয় হলো, প্রথম বিষয়টি হলো আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবার একটি লাইসেন্স নিয়ে, আর দ্বিতীয় বিষয়টি হলো ভারত পাকিস্তান কাশ্মীরে যে হামলা হয়েছে সেটার বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয় বোঝানোর চেষ্টা করব। তো আশা করি পুরোটা সময় আপনারা সাথে থাকবেন এবং আলোচনা শুনবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন কমেন্ট বক্সে। তো প্রথমে যদি আমরা দেখি, আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি গত দুদিন আগে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়। সেটা হলো ওনার বাবা একটা লাইসেন্স করেছেন পল্লী উন্নয়ন বোর্ডের কাজ পাওয়ার জন্য। এবং যখন সেই নিউজটি জনগণের সামনে আসে, আমাদের সামনে আসে, তৎক্ষণাৎ তিনি সেটার প্রত্যুত্তরে তিনি ক্ষমা চেয়েছেন এবং তার বাবার যে লাইসেন্সটি, তিনি বলেছেন অন্য কেউ তাকে ভুলভাল বুঝিয়ে তাকে দিয়ে লাইসেন্সটা করিয়েছে কাজ পাওয়ার উদ্দেশ্যে। তিনি এটাও স্বীকার করেছেন যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা ক্ষমতা উপভোগ করা, ক্ষমতার অপব্যবহার করা যেটাকে আমরা বলি, তিনি ওই ভাষাতেই বলেছেন যে এটা তার ক্ষমতার অপব্যবহারের মতো একটা বিষয়। তিনি সাথে সাথে সেই লাইসেন্সটা ক্যান্সেল করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তো আমরা যদি দেখি, আমরা বিগত দিনগুলোতে যদি দেখি, বিভিন্ন পর্যায়ে আমাদের রাজনৈতিক নেতারা, তাদের আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে সরকারি কাজ, যে বড় বড় কাজগুলো আসে, বিভিন্ন প্রকার রোড, কালভার্ট, ব্রিজ, সরকারি যে কোনো কাজ, টেন্ডার দেওয়ার ক্ষেত্রে তারা নিজেদের আত্মীয়তা ভিত্তিক একটা দৃষ্টি রাখেন যে তার কাছের মানুষকেই দিতে হবে, তার আত্মীয়দেরকে দিতে হবে। আমার একজন এমপি, একজন মন্ত্রী, তার আত্মীয়রা কোথায় কোথায় আছে তাদেরকে দেখে তাদের মাধ্যমে লাইসেন্স করে তাদেরকে এই কাজগুলো দিত। তো তখন কিন্তু আমরা হয়তো কিছু নিউজ এসেছে, কিছু সংবাদ প্রকাশ হয়েছে, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেটা ক্লিয়ারও করা হয়নি জনগণের সামনে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ একটা ভালো কাজ করেছেন বলে আমরা ধরেই নিতে পারি, যে উনি যখন দেখলেন যে এটা ঠিক হচ্ছে না, এটা উচিত হচ্ছে না, এটা তার ক্ষমতার অপব্যবহার হচ্ছে, তখন তিনি সাথে সাথে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। এটা আমরা একটা ভালো দিক বলতে পারি আমাদের বর্তমান বাংলাদেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। এই ধরনের কাজগুলো অবশ্যই একটা ভালো ফলাফল বয়ে আনবে। ভবিষ্যতেও যদি আমরা খেয়াল রাখি যে যারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতায় দেশ পরিচালনা করবে, তাদের মধ্যে যদি এই টেন্ডেন্সিটা থাকে, তাদের মধ্যে যদি এই মানসিকতাটা তৈরি করা যায় যে আপনারা যে কাজটা করছেন, যাকে দিয়ে করাচ্ছেন, আদৌ সেটা আপনাদের ক্ষমতার অপব্যবহার হয়ে যাচ্ছে কিনা, ক্ষমতা উপভোগ করছেন কিনা, ক্ষমতার অপব্যবহার করে আপনারা দেশের অর্থনৈতিক লুটতরাজ চালাচ্ছেন কিনা, অর্থ লুপাট করছেন কিনা, সেগুলো যদি খেয়াল রাখি, আমরা যদি সবসময় আমরা যেটা বলি আওয়াজ উঠা বাংলাদেশ, আমাদের যেই চ্যানেলের নাম, সেই হিসাবে যদি বাংলাদেশের আপামত জনতা যদি আওয়াজ উঠায়, আর সেই আওয়াজের ভিত্তিতে যদি আমরা পরিবর্তন করতে পারি যে না, এটা আমার ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটা থেকে আমি উপকৃত হচ্ছি, এটা উচিত না, এরকম কাজ আমরা করব না, এবং সাথে সাথে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা আশা রাখতেই পারি আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শৃঙ্খলার বাংলাদেশ। আমরা দ্বিতীয় যে নিউজটি নিয়ে কথা বলবো সেটা হলো ভারত পাকিস্তান ইস্যু। আমরা যদি খেয়াল করি, 1947-এ যখন তারা ভাগ হলো, তখন থেকে তাদের মধ্যে একটা প্রতিনিয়ত দুশ্মনী ভাব, তাদের বর্ডারে প্রতিনিয়ত ছোটোখাটো গ্যাঞ্জাম হয়েই থাকে। তবে গত দুদিন আগে আমরা যদি খেয়াল করি, একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে যেটা কাশ্মীরে, এবং সেখানকার পর্যটকদের উপর একটা অ্যাটাক হয়েছে। সেই অ্যাটাকের ভিত্তিতে
প্রথমে ভারত তাদের কিছু বিধিনিষেধ প্রকাশ করেছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে এবং পাকিস্তানের সকল যে নাগরিকরা ভারতে অবস্থান করছে তাদেরকে 48 ঘন্টা, কাউকে 1 সপ্তাহ, কাউকে 10 দিন এরকম সময় দিয়েছে, সময়ের মধ্যে চলে যেতে বলেছে। কিছু চুক্তি তারা বাতিল করেছে এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা দেখলাম যে পাকিস্তানও তাদের মন্ত্রণালয় থেকে কিছু বিধিনিষেধ জারি করেছে, যেমন পাকিস্তানের আকাশসীমা তারা ব্যবহার করতে পারবে না, পানির যে বন্টন ছিল সেটা নিয়ে তারা কথা বলেছে এবং বর্ডারে আমরা যদি দেখি কাশ্মীর বর্ডারে তারা উভয় পক্ষই যথেষ্ট সতর্ক রয়েছে এবং যথেষ্ট সেনা মোতায়েন করে রেখেছে। আমরা যদি দেখি ভারত পাকিস্তান ইস্যুটা নিয়ে যদি আমরা বাংলাদেশ থেকে যদি দেখি তাহলে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের যে নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন বর্তমানে তাদেরকে কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ভারত পাকিস্তান সূচনা থেকেই তারা দুশ্মনীতে লিপ্ত, তারা একে অপরের শত্রুতা ভাবাপন্ন। সেই জায়গা থেকে যদি আমরা দেখি পাকিস্তান ভারত যে কোনো সময় একটা যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা চলছে। আর ভারত পাকিস্তান যদি কোনো কারণে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে অবশ্যই আমাদের যে দক্ষিণ এশিয়া, সেই দক্ষিণ এশিয়ার জন্য অবশ্যই একটা খারাপ সংবাদ, একটা দুর্যোগপূর্ণ অবস্থা হতে পারে। তো এই দিক থেকে আমরা যদি দেখি ভারত পাকিস্তানের অবস্থানটা যদি আমরা দেখি, ভারত পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশ এবং তাদের মধ্যে যদি কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তারা যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে অবশ্যই আমাদের দক্ষিণ এশিয়ার জন্য একটা বড় ধরনের বিপদ সংকেত, একটা বড় ধরনের মহাবিপদের সম্ভাবনা আমরা দেখতেই পারি। তবে পাকিস্তানের দিকে আমরা যদি তাকাই, পাকিস্তান অর্থনৈতিকভাবে যদিও দুর্বল কিন্তু তারা অবশ্যই একটা পারমাণবিক শক্তিধর দেশ, তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এবং ভারতের দিকেও যদি আমরা তাকাই, ভারত অর্থনৈতিকভাবে যথেষ্ট সবল এবং তাদের কাছেও পারমাণবিক অস্ত্র আছে। তো এই দুটি দেশের মধ্যে, দুটি শক্তিধর দেশ এবং শত্রুভাবাপন্ন দুটি দেশ, তাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়ার যে সকল দেশগুলো আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত পাকিস্তানের আশেপাশে যে দেশগুলো আছে তাদের জন্য অবশ্যই বিপদ সংকেত, অবশ্যই তাদের সতর্ক থাকা উচিত এবং এই বিষয়টি সমাধান করা উচিত। আমরা যদি খেয়াল করি এই বিষয়টাতে ভারতে অবস্থানরত যে সকল মুসলিম ভাইয়েরা আছেন তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট হতে পারে, হচ্ছে দেখছি আমরা যদি খেয়াল করি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভেসে বেড়াচ্ছে যেগুলোতে ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি, সেই বিজেপির বিভিন্ন নেতারা, বড় বড় নেতারা, তারা ভারতে অবস্থানরত মুসলিমদেরকেও টার্গেট করার চেষ্টা করছে, মুসলিমদেরকে বিভিন্নভাবে সমস্যাটির সাথে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। তো আমরা আশা করব ভারতের যারা মুসলিম ভাইয়েরা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং ভারতের সকল সাধারণ জনগণের কাছেও আমাদের অনুরোধ রাখতে পারি একজন মুসলিম হিসাবে, যেন এই দুটি দেশের যেই শত্রুভাবাপন্ন পরিস্থিতি, সেই পরিস্থিতিটা যেন একটা দেশের ভিতরে থাকা তার সাধারণ জনগণের উপরে না পড়ে, কোনো প্রকারের ধর্মীয় উস্কানি যেন না আসে, ধর্মীয় হামলা যেন না হয়, সেদিকে যেন খেয়াল রাখে। আমরা আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আলোচনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন ভবিষ্যতে ভিডিও আসলে অবশ্যই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।